তীব্র শিক্ষক সংকটে ধুঁকছে প্রাথমিক শিক্ষা। ময়মনসিংহ বিভাগে প্রায় 40% বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান, আশঙ্কাজনক হারে কমছে শিক্ষার্থী। প্রতিষ্ঠার 7 বছরেও নিজস্ব ক্যাম্পাস নেই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের। দুর্নীতির অভিযোগে আটকে আছে ভবন নির্মাণ, ব্যাহত একাডেমিক কার্যক্রম, সমাধানের আশ্বাস। 2.5 বছরেও চালু হয়নি আইসিইউ ইউনিট। সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবা না পেয়ে ছুটতে হচ্ছে সিলেটে। ভোগান্তির সঙ্গে খরচ বাড়ছে সংকটাপন্ন রোগীদের। বৃষ্টি হলে বাড়িঘর থেকে বেরোতে পারি না। পানিও চলাফেরা করতে করতে আমরা হাত পায়ে ঘা হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ডুবছে রাস্তাঘাট, বাড়িঘর। কোথাও বছরের 6 মাসেও নামে না পানি। জামালপুর পৌরসভার 4টি ওয়ার্ডের 500-র বেশি পানিবন্দী মানুষের মানবেতর জীবন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনান। ময়মনসিংহ বিভাগে প্রায় 40% প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। অনেক বিদ্যালয়ে সংকট রয়েছে সহকারী শিক্ষকেরও। এতে একদিকে যেমন পাঠদানে ব্যাঘাত ঘটছে, অন্যদিকে বেশিরভাগ বিদ্যালয়েই শিক্ষার্থী কমছে আশঙ্কাজনক হারে। কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে কাজ করছে শিক্ষা বিভাগ। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাউলেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাগজে কলমে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা 110 জন হলেও উপস্থিতি 1/3। অনুমোদিত 5 শিক্ষকের পদ থাকলেও নেই প্রধান শিক্ষক। মাত্র 2 জন সহকারী শিক্ষক দিয়েই চলছে একাডেমিক কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, ক্রমেই কমছে শিক্ষার্থী। এ চিত্র জেলার বেশিরভাগ স্কুলের। প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণী একত্রে করে আমরা পাঠদানটা নিয়ে নিই আমাদের শিক্ষক সংকটের কারণে। দুজনের মধ্যে একজন বিভিন্ন সময় অফিসিয়াল কাজে যাইতে হয়, তখন শুধু একজন শিক্ষক থাকে। মাস্টারের কারণে আরো গাফিলতি বেশি। ময়মনসিংহের মতো শিক্ষক সংকটে বিভাগের অন্য 3 জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও। 4 জেলায় 5358টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 2075টিতে নেই প্রধান শিক্ষক। এছাড়া 29002টি সহকারী শিক্ষকের পদ অনুমোদিত থাকলেও 1584টি পদ শূন্য হয়ে আছে। অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভারপ্রাপ্তরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় তারাও ঠিকভাবে ক্লাস নিতে পারছেন না, ব্যস্ত থাকতে হচ্ছে দাপ্তরিক কাজে। সংশ্লিষ্টরা বলছেন প্রধান শিক্ষক পদে আলাদা পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ এবং পদোন্নতি বন্ধ থাকায় দিন দিন বাড়ছে এই সংকট। প্রায় 2 বছর যাবৎ হেড টিচার নাই। প্রধান শিক্ষক না থাকার কারণে আমাদের অফিসেও দৌড়াদৌড়ি করা লাগতেছে, আবার লেখালেখির হেডমাস্টারের লেখালেখির কাজ করা লাগতেছে, যাতে আমাদের ক্লাসের ব্যাঘাত ঘটতেছে। 2500-এর উপরে কয়েকটা সরাসরি পদ খালি আছে। এই সরকারি খুব শীঘ্রই নিয়োগ দিয়ে দিবে, কিন্তু পদোন্নতি প্রাপ্ত যে প্রধান শিক্ষকগুলা এগুলোই মামলা থাকার কারণে দিতে পারছে না। কর্মকর্তারা বলছেন প্রধান ও সহকারী শিক্ষক সংকট নিরসনে কাজ করছে শিক্ষা বিভাগ। শিগগিরই সমাধানের আশা তাদের। শিগগিরই হয়তো এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আমাদের সহকারী শিক্ষকও নিয়োগ হবে, প্রধান শিক্ষকও নিয়োগ হবে। যদি আমরা নিয়োগটা দিতে পারি, হয়ে যায়, তাহলে আমাদের যে শিক্ষার পরিবেশ, পাঠদান ব্যাহত হবে না। ময়মনসিংহ বিভাগে 2024 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 11,21,856 জন। চলতি বছর কমেছে 20,000-এর বেশি শিক্ষার্থী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফ করছে প্রেস উইং। সরাসরি যাচ্ছে সেখানে। আসিফ রহমানকে বলবো উনি এটার বিস্তারিত বলতে। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রেস সচিব মহোদয়কে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী 11 থেকে 13 আগস্ট 2025 আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক সরকারি সফর উপলক্ষে গমন করবেন। তো সেই উপলক্ষে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 11 থেকে 13 আগস্ট 2025 তারিখে মালয়েশিয়া সরকারি সফর করবেন। এ সফরে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবেন। উক্ত প্রতিনিধি দলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত
এবং ঊর্ধ্বতর সরকারি কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। এর সাথে আপনার বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যারও সাথে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। সফরের প্রথম দিনই আগামী 11 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে, স্বাগত জানানো হবে এবং সেখানে মালয়েশিয়ার মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে তাদের হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সাইফুদ্দিন বিন ইসমাইল ওনাকে স্বাগত জানাবেন। পরের দিন 12 আগস্ট 2025 পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই উভয় সরকার প্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে বৈঠক এবং তাদের স্মারক সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে। আমি এখন আপনাদেরকে যে যে সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে সেগুলো পড়ে শোনাচ্ছি। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন FBCCI এবং NCCIM এর মধ্যে, তাছাড়া BMCCI ও মালয়েশীয় প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ISIS এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। ফিরছি বিভাগীয় সময়ে। যেমনটা বলছিলাম, ময়মনসিংহ বিভাগে প্রায় 40 ভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন প্রতিষ্ঠানটির বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় 2075টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এছাড়াও প্রায় 1600 সহকারী শিক্ষকের পদশূন্য রয়েছে, যার কারণে ব্যাহত হচ্ছে পাঠদান এবং এতে ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা কমছে। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। স্যার, আপনাকে প্রথমেই স্বাগত জানাই। সেই সাথে আপনার কাছে জানতে চাই যে আসলে এই শিক্ষক প্রধান এবং সহকারী শিক্ষকের যে বিশাল একটি সংকট, এই সংকটটি কিভাবে তৈরি হলো আসলে এত ধন্যবাদ। প্রাথমিক শিক্ষা ময়মনসিংহের পক্ষ থেকে সময় টিভিকেও ধন্যবাদ। আসলে আমরা যখন শিক্ষক নিয়োগ হয় তখন প্রতি বছর নিয়োগটা হয়, নিয়মিতভাবে হয়ে থাকে, কিন্তু এর বিশাল একটা অংশ বা বেশ একটা অংশ চাকরিতে জয়েন করে না। আর যে পরিমাণে শিক্ষক অবসর নেন প্রতি বছর, ঠিক সেই পরিমাণে শিক্ষক নিয়োগ হয় না, যে কারণে কিছুটা শিক্ষক স্বল্পতা দেখা দেয়। ধন্যবাদ। যে এটি বোঝা গেল, কিন্তু আরও একটি বিষয় আছে কিনা পদোন্নতির বিষয় শিক্ষক, কারণ দেখা যায় যে প্রায় 40% প্রধান শিক্ষকের সংকট রয়েছে। নিশ্চয়ই এটার পেছনে আরও বড় কোনো কারণ রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, প্রধান শিক্ষক যে স্বল্পতা, এটার একটা বিশাল অংশ যে প্রধান শিক্ষককে নিয়োগ প্রদানে একটু সমস্যা রয়েছে। যেমন প্রধান শিক্ষককে নিয়োগের ব্যাপারে, পদোন্নতির ব্যাপারে মামলা রয়েছে। মামলা জনিত কারণে এখানে পদোন্নতি দেওয়া যাচ্ছে না। নতুন শিক্ষক কিছু অল্প বিসিএস নন ক্যাডার থেকে কিছু অল্প খুবই সামান্য পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে আর কি। তবে আশা করি যে যদি মামলাজনিত সমস্যাটা কেটে যায় তাহলে শিক্ষক নিয়োগ দিলে এই সমস্যাটা কেটে উঠবে। আমরা দেখেছি যে স্কুলগুলোতে আমরা যখন গিয়েছি দেখেছি যে এই শিক্ষক সংকটের কারণে দেখা যায় 2টা শ্রেণীর ক্লাস একসাথে ক্লাস করতে হচ্ছে। আসলে এই যে এরকম অবস্থা, এই অবস্থায় কি আসলে শিক্ষার মানের কোনো ব্যাঘাত আসলে ঘটছে কিনা, পাঠদানে ব্যাঘাত কতটুকু আপনি মনে করেন? এটা ঠিক। যদি একটা ক্লাসে শিক্ষক স্বল্প থাকে তাহলে তো এখানে পাঠদানের প্রভাব পড়বেই। তবে আমরা যেটা উদ্যোগ নিচ্ছি যে যদি আমরা দুর্গম এলাকা থেকে শিক্ষক সুগম এলাকায়, যেহেতু আমাদের যে নিয়োগ বদলির যে বিধিটা আছে সেটা অনেকটাই শিক্ষক বান্ধব। এখান থেকে সহজেই অনলাইন বদলি চালু হয়েছে, এখানে সহজেই শিক্ষক দুর্গম থেকে সুগমের দিকে বদলি হতে পারে। তো আমরা যদি আগে থেকে একটা প্ল্যান করতে পারি যে আমাদের যেহেতু IPMS চালু হয়েছে, IPMS-এর মাধ্যমে আমরা অনেক আগেই আমরা জেনে নিতে পারি কত সালে কতজন শিক্ষক অবসরে যাবেন। যদি এই অবসরের
যাওয়া শিক্ষকরা আগে থেকেই আমরা প্ল্যান করতে পারি এবং কোথায় কোন জায়গায় কতটুকু কোন স্কুলে কখন শূন্য হবে এই শূন্যতা অনুযায়ী যদি আমরা সাথে সাথে এখানে নিয়োগ দিতে পারি তাহলে আমার মনে হয় যে এই শিক্ষক স্বল্পতা থাকবে না, এই সংকটটাও। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরই শিক্ষার্থী কমছে। আমরা যদি এক বছরের ব্যবধানে গত বছর থেকে এই বছর যদি তাকাই, যে আমরা দেখেছি যে 20,600-র মতো শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় থেকে কমে গেছে এবং প্রতি বছরের শিক্ষার্থী কমছে। এটা কেন কমছে এবং এটা রোধ করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছুটা কমেছে, এটা ঠিক। তবে যারা আমাদের উচ্চবিত্ত ফ্যামিলির শিক্ষার্থী বা যারা সচ্ছল ফ্যামিলির শিক্ষার্থী তারা বেসরকারি প্রাইভেট স্কুলে পড়ায়। তবে আমাদের সরকার বর্তমানে কিছু উদ্যোগ নিয়েছেন, যেমন ধরেন প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা, তারপরে এই পুষ্টিকর খাবার দেওয়া, এ সমস্ত কিছু, তারপরে বার্ষিক পরীক্ষা, এগুলি চালু করার ফলে আমাদের ভর্তির হার এখন বর্তমানে বাড়ছে এবং আমাদের স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং আমরা আশা করি যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করবে এবং সংকটগুলো দূর করতে খুব দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই আসলে প্রত্যাশা করছি। এই ছিল আজকের আলোচনা, আমরা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। প্রতিষ্ঠার 7 বছরেও নিজস্ব ক্যাম্পাস নির্মাণ হয়নি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অস্থায়ী ক্যাম্পাসে চলছে পাঠদান। শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আটকে আছে একাডেমিক ভবন সহ অবকাঠামো নির্মাণ কাজ। একাধিকবার বদল হয়েছে প্রকল্প পরিচালকও। তবে সংকট কাটিয়ে নতুন ব্যাচের পদযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই করার আশা কর্তৃপক্ষের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। জেলার রাজুর বাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অস্থায়ীভাবে 2018 সালে প্রতিষ্ঠিত হয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রতিষ্ঠার 7 বছরেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশাল বাজেটে মোহনগঞ্জ সড়কের পাশে 500 একর জায়গা নিয়ে ভূমি অধিগ্রহণ করা হয়। মাত্র 2টি ভবনের কাজ দৃশ্যমান হলেও ততদিনে প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের অনার্স শেষ হয়ে যায় অস্থায়ী ক্যাম্পাসে, যার কারণে বিঘ্নিত হয়েছে টিটিসির প্রশিক্ষণ কার্যক্রমেও। সাবেক সরকারের দলীয় সিন্ডিকেট, দুর্নীতি সহ সব মিলিয়ে কচ্ছপ গতিতে চলছে একাডেমিক প্রশাসনিক ভবন সহ সব অবকাঠামো নির্মাণ কাজ। একাধিকবার বদল হয়েছে প্রকল্প পরিচালকও। আপাতত আমরা 2টা বিল্ডিং পাচ্ছি, সেটা মোটামুটি শেষের পথে। 11টা বিভাগ খোলার প্রস্তাব আমরা করেছি ইউজিসির কাছে। আমরা আশা করছি যে তার মধ্যে অনেকগুলো বিভাগ আমরা পাবো। প্রকল্প পরিচালকের দাবি, কাজের ধীর গতির জন্য ঠিকাদাররা দায়ী, তবে দ্রুত বাকি কাজ সম্পন্নের চেষ্টা চলছে। ঠিকাদাররা অনেকটা দায়ী, অনেক কাজ হয়নি, মাঝখানে করোনা গিয়েছে, সেটা একটা সমস্যা তৈরি করেছে। আমাদের এখানে জনবল কম ছিল, ফলে তারাও সঠিকভাবে কাজটি বাস্তবায়ন করতে পারেনি। 4টি বিভাগে 535 জন শিক্ষার্থী নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়টির পাঠদান কার্যক্রম। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময় আরও থাকছে। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ক্ষতবিক্ষত সড়ক। মৌলভীবাজারে 437 কিলোমিটার পথে তীব্র ভোগান্তি। ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব। মেরামতের আশ্বাস এলজিইডির। স্থাপনের প্রায় 2.5 বছর পার হলেও এখনও চালু হয়নি সুনামগঞ্জ সদর হাসপাতালের 10 শয্যার আইসিইউ। এতে সরকারি স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন হাওর অঞ্চলের মানুষ। কর্তৃপক্ষ বলছে হাসপাতালে রয়েছে জনবল সংকট। জানিয়েছে আইসিইউ ইউনিটের জন্য প্রয়োজনীয় জনবল চেয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেয়া হলেও পাওয়া যায়নি। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে রিপোর্ট। 2023 সালের মার্চে সুনামগঞ্জ সদর হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। তবে 10 কোটি 66 লাখ টাকা ব্যয়ে স্থাপনের প্রায় 2.5 বছর পার হলেও এখনও শুরু হয়নি আইসিইউর কার্যক্রম। এতে হাওড়া অঞ্চলের রোগীরা বঞ্চিত হচ্ছেন নিবিড় পরিচর্যা বিভাগের সেবা থেকে। সংকটাপন্নদের পাঠানো হয় সিলেটে। এতে বাড়ছে চিকিৎসার খরচ। অন্যদিকে পড়ে থেকে নষ্ট হচ্ছে আইসিইউ ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি। তাৎক্ষণিক যাদের সিসিইউ দরকার তাদেরকেও সেখানে রাখা যায় না। যেহেতু একটা রোগী মুমূর্ষ, এই 68 কিলোমিটার জায়গায় যেতে যেতে পথিমধ্যে অনেক রোগী প্রাণ হানি ঘটে। হাসপাতালটা নামে মাত্রই আছে। ইমার্জেন্সিতে গেলে যে কিছু ট্যাবলেট দেয়, প্যারাসিটামল, নাফা, যেটা কমন,
এইগুলোই কোনো ওষুধপত্র সঠিকভাবে সরবরাহ করে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 66 জন চিকিৎসক পদের বিপরীতে কর্মরত 32 জন আর 261 জন নার্সের বিপরীতে আছেন 141 জন। অন্যান্য পদেও রয়েছে জনবল সংকট। আইসিইউ ইউনিট চালু করতে সংশ্লিষ্ট দফতরে বারবার চিঠি দিয়েও মিলছে না জনবল। ফ্যাসিলিটিস আছে বাট ওই ডাক্তার না থাকায় আমরা এটা চালু করতে পারতেছি না। সরকার যদি প্রয়োজনীয় জনবল সরবরাহ করে তাহলে এটা চালু করা সম্ভব। সুনামগঞ্জ সদর হাসপাতালের বহির্বিভাগ ও অন্তবিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নেন গড়ে 2500 রোগী। সময় সংবাদ। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জামালপুর পৌরসভার বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। বছরের অন্তত 6 মাস তাদের নিত্যসঙ্গী হয় দুর্গন্ধযুক্ত ময়লা পানি। পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রতিকার চেয়ে আবেদন করেও মিলছে না সমাধান। তবে পৌর প্রশাসকের আশ্বাস, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বাসাবাড়ির চারিদিকে থই থই পানি, তার মধ্যেই বসবাস। হাঁটু জল মারিয়ে প্রয়োজনীয় কাজে বের হতে গিয়ে বাসিন্দাদের চরম ভোগান্তি। জামালপুর পৌরসভার কাচারিপাড়া, ফকিরবাড়ি, মুসলিমাবাদ, ছনকান্দা, পূর্ব ডাকপাড়া এলাকাসহ 4টি ওয়ার্ডের 5 শতাধিক মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বৃষ্টি হলে বাড়িঘর থেকে বেরোতে পারি না। 3.5 মাস যাবতে পানির মধ্যে চলাফেরা করতেছি। অনেক বাচ্চা আছে আর স্কুলে পড়ে, এই পানিতে যাইতে কষ্ট হয়। আপনার এই দিক দিয়ে অনেক পানি। তবে পৌর প্রশাসক বলছেন শহরের জলাবদ্ধতার স্থানগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা আপাতত ওই যে বালুর যে ড্রেজার মেশিন রয়েছে সেটা স্থাপন করতে যাচ্ছি এবং স্থাপন করে আমরা আপাতত তারা এই পানিটাকে টান দিয়ে আমরা এই ব্রহ্মপুত্র নদীতে আমরা ফেলার পরিকল্পনা করছি। 1869 সালে প্রতিষ্ঠিত জামালপুর পৌরসভাকে 1993 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। সময় সংবাদ, জামালপুর। বিভাগীয় সময় আরও থাকছে। বন্যা খরার ক্ষতি পোষাতে মৌসুমের শুরুতেই হাওড়ে রোপা আমন চাষের ধুম। মৌলভীবাজারে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। বৈরী আবহাওয়া না থাকলে ভালো ফলনের আশা। খানাখন্দে ভরা মৌলভীবাজারের 7টি উপজেলার অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক জব্বত। স্থানীয়রা জানান 2024 সালের 4 দফা বন্যায় এলজিইডির আওতাভুক্ত সবকটি উপজেলার গ্রামীণ সড়কের বিভিন্ন পর্যায়ে 437 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। সড়কগুলো ঠিক করার আগেই চলতি বছরের টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে অবকাঠামো একদমই ভেঙে পড়ে। এতে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। ভাঙা রাস্তাঘাটের কারণে প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। গত বছরের খরা ও বন্যার ক্ষতি পোষাতে মৌসুমের শুরুতেই মৌলভীবাজারের সবকটি হাওর পাড়ে ব্যাপকভাবে রোপা আমন চাষাবাদ চলছে। গত বছরের খরা ও বন্যার ক্ষতি পোষাতে মৌসুমের শুরুতেই জেলার সবকটি হাওর পাড়ে ব্যাপকভাবে রোপা আমন চাষাবাদের কর্মযোগ্য বেশি আবাদের লক্ষ্যে কৃষকদের বিনামূল্যে সার ও নতুন জাতের বীজ ধান বিতরণ করেছে কৃষি বিভাগ। উচ্চ ফলনশীল নতুন জাতের ধান আবাদ করায় এবছর প্রতি হেক্টরে 2.97 মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 9 আগস্ট সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত সংলগ্ন আহারকান্দি আমবাড়ি এলাকায় নৌকা নিয়ে বিজিবির 2 সদস্য ভারতীয় পণ্যবাহী একটি নৌকা থামানোর চেষ্টা করে। এ সময় চোরা কারবারিদের নৌকার ধাক্কায় উভয় নৌকাই পানিতে ডুবে যায়। পরে বিজিবির এক সদস্য ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন অপর বিজিবি সদস্য সিপাহী মাসুম বিল্লাহ। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজারে 9 আগস্ট সকালে নিজ ঘরে আব্দুর রাহিম রাফি নামে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। নেত্রকোনায় 7 মাধলাই নদীতে 5 আগস্ট বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ হন 2 শ্রমিক। ফায়ার সার্ভিস জানায় সিলেটের ছাতক থেকে মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল বালু বোঝাই বাল্কহেডটি। ভোরে নদীর মাঝে হঠাৎই ডুবে যায় নৌযানটি। এ সময় মালিক সাঁতরে তীরে উঠতে পারলেও তলিয়ে যান 2 শ্রমিক।
বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তীব্র শিক্ষক সংকটে ঢুকছে প্রাথমিক শিক্ষা। ময়মনসিংহ বিভাগে প্রায় 40% বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান, আশঙ্কাজনক হারে কমছে শিক্ষার্থী। প্রতিষ্ঠার 7 বছরেও নিজস্ব ক্যাম্পাস নেই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের। দুর্নীতির অভিযোগে আটকে আছে ভবন নির্মাণ, ব্যাহত একাডেমিক কার্যক্রম, সমাধানের আশ্বাস। এবং 2.5 বছরেও চালু হয়নি আইসিইউ ইউনিট। সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবা না পেয়ে ছুটতে হচ্ছে সিলেটে। ভোগান্তির সঙ্গে খরচ বাড়ছে সংকটাপন্ন রোগীদের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।